ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমাদের ভিউয়ার্স আছেন আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাইকে সরাসরি আমি চলে যাচ্ছি। ধন্যবাদ জি আপনাদের দুজনকে। আমি সরাসরি চলে যাচ্ছি আয়েশা সিদ্দিকা আপুর কাছে। আমরা কিন্তু আজকে যে প্রোগ্রামটি করছি আসলে আমাদের দর্শকদের জন্য, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক মা বোনেরা আছেন যারা এই করোনা পরিস্থিতিতে ডাক্তারের কাছে যেতে পারছেন না, এবং স্পেশালিস্ট ডাক্তার পাওয়াও কিন্তু এখন দুর্বিষহ হয়ে পড়ছে। সেই জায়গায় আপনাদের কিছু পরামর্শ হয়তোবা আমাদের অনেক দর্শক, অনেক মা বোন আছেন, তারা উপকৃত হবেন। সরাসরি আমার প্রশ্ন হচ্ছে আশা আপার কাছে, যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, করোনা পরিস্থিতিতে মহিলাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, সমাধান কি? আসলে কি কি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মহিলারা বা মেয়েরা আপনাদের কাছে আসছে, এবং কি কি স্বাস্থ্য ঝুঁকি এই করোনা পরিস্থিতিতে তাদের দেখা দিতে পারে বলে আপনি মনে করেন? আহ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে প্রথমত এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি লকডাউনটা তো আসলে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, বাংলাদেশেও চলছে, সারা ওয়ার্ল্ডে ইনফ্যাক্ট চলছে। তো বাংলাদেশে আসলে স্বাস্থ্য ঝুঁকিটা নট অনলি যে লকডাউনের সময় বেড়েছে তা না, এই স্বাস্থ্য ঝুঁকিটা আসলে বরাবরই ছিল। আর যেহেতু মেয়েদের কথা বলছেন বা মহিলাদের কথা বলছেন, সেক্ষেত্রে বলবো আমাদের দেশের মেয়ে বা মহিলারা নিজের স্বাস্থ্য সম্পর্কে আসলে একটু কম কনসার্ন থাকে। একেবারেই লাস্ট পর্যায়ে না যাওয়া পর্যন্ত তারা সাধারণত ডক্টরের কাছে বা ফিজিশিয়ানের কাছে বা নিউট্রিশনিস্টের কাছে আসলে আসেন না। ইনফ্যাক্ট আমার যে পার্ট নিউট্রিশনিস্ট, এই পার্টে একটা বিষয় হলো যে এই বিষয়টা এখনো বাংলাদেশে খুব বেশি আসলে পরিচিত না। যেমন আপা গাইনোকোলজিস্ট আছেন, এখানে আপার কাছে অনেক পেশেন্ট হবে এবং আপা এগুলো পাবেন। আপার কাছে দেখা গেছে আমার পার্টে যে প্রবলেম গুলো হয় সেটা ঠিকই আপা পাচ্ছেন। যেমন অনেক বেশি ওয়েট গেইনের জন্য মেয়েদের যে হরমোনাল চেঞ্জ গুলো হয়, পিরিয়ড ইরেগুলার হতে পারে, বা অনেক সময় আছে একটা প্ল্যান্ট প্রেগনেন্সিও হয়ে যায়, সেটা অনেক সময় মেয়েটা বলতে পারে না, ইউটেরাস ওভারির অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। অনেক সময় তারা এগুলোকে শেয়ারও করে না। অনেকের লং টাইম পিরিয়ড বন্ধ থাকে, এটা ওজন জনিত কারণে হতে পারে, আন্ডার ওয়েটের জন্য হতে পারে, অনেক সময় আছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। সো দ্যাট এগুলো অনেক সময় মহিলারা কিন্তু বুঝতেই চায় না বা বোঝে না, আনলেস আনটিল ডক্টরের কাছে আসা ছাড়া, কোনো টেস্ট ছাড়া তো আসলে এটা মানে বের করাও যায় না যে আসলে কেন তাদের এটা হয়েছে। তো অনেক সময় পরিবারের সাথেও কিন্তু তাদের শেয়ারিংটা এই বিষয়ে কম থাকে। যেহেতু আমাদের দেশে আসলে একটা প্রচলিত বিষয় যে মেয়েরা তাদের নিউট্রিশনাল যে বিষয়গুলো এটাকে খুব কম মেনটেন করে, যেমন পরিবারের অন্যদের বিষয় তারা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি সচেতন। ছেলে মেয়েকে খাবারটাকে ঠিক মতো দেওয়া, হাজবেন্ডকে দেওয়া, বয়স্ক ব্যক্তিকে দেওয়া, সেখানে যেখানে তার নিজের জন্য অনেক প্রয়োজন পুষ্টিকর খাবার, সেটা কিন্তু থাকে না। যেমন কমনলি মেয়েদের কোমরে ব্যথা থাকে বা হাঁটুতে ব্যথা থাকে, মাইগ্রেনের প্রবলেম থাকে, স্কিনের প্রবলেম থাকে, কনস্টিপেশন থাকে, মানে গ্যাসের সমস্যা থাকে, এরকম কমন প্রবলেম গুলো কিন্তু তাদের থাকে। ইনফ্যাক্ট তাদের যে ওজনটা বেড়ে যাচ্ছে ডে বাই ডে বাসায় থাকার কারণে, বা হাউস হোল্ড কাজ করছে, তেমন কোনো অ্যাক্টিভিটিস করছে না, দ্যাটস ওয়াই তাদের যে ইমিউনো সিস্টেমটা ব্রেকডাউন হচ্ছে, এটাও কিন্তু অনেকে বুঝতে পারে না। একেবারেই যখন আর উপায় থাকে না, যে একদম সে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনোভাবে ঘুমাতে পারছে না, বসতে পারছে না, তখন কিন্তু সে সার্চ করে যে আসলে কোথায় সে যাবে। আমি যখন এই ধরনের পেশেন্ট পাই, লাইক কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তো প্রথম কিন্তু রুগী আসলে অর্থোপেডিক্স এর ডক্টরের কাছেই যায়। যখন ওকে বলা হয় যে না আপনার ওজন থেকে এটা হয়েছে, তখন কিন্তু হয় ডক্টর রেফার করে, অথবা কেউ সার্চ করে যে ওজনের ডক্টর বা ওজনের আসলে কারা দেখেন। তো এই জিনিসটা কিন্তু অনেকে জানে না যে ওজন থেকে যে লটস অফ কমপ্লিকেশন হয়, এটা ইনফ্যাক্ট বাংলাদেশে এখন জানে না। তো প্রথমত আমাদের রুগী হলো ওজনের রুগী বা আন্ডার ওয়েটের রুগী। তারপর হলো বিভিন্ন ডিজিজ বেসড রুগী থাকে, কিডনি, ডায়াবেটিস, হাইপার টেনশন, লিভার ক্যান্সারের এই ধরনের রুগীগুলো আমাদের থাকে। এবং লকডাউনে আমি সবচেয়ে বেশি যে রুগী পাচ্ছি সেটা হলো যে আসলে লকডাউনে প্রচুর প্রেগনেন্সি রুগী পাওয়া যাচ্ছে, যারা প্রেগনেন্সি অবস্থায় তাদের ইমিউনিটি ঠিক রাখার জন্য বা প্রপার নিউট্রিশন মেনটেন করার জন্য কল দিচ্ছে। ইনফ্যাক্ট অনেক সময় তারা হয়তো প্রতিদিন ডক্টরের যে ভিজিটটা দেখাশোনা, আগে তো মাসে একবার করে যেত, 15 দিনে যেত, বাট পরিস্থিতির কারণে আমাদের অনেক ডক্টরই এফেক্টেড, আসলে চেম্বার করতে গিয়ে এফেক্টেড, তো টাইম মতো এটাকে পাচ্ছে না। এই ফোনগুলো আমরা পাই। আর হলো প্রপারলি প্রেগনেন্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, কারো আয়রন ডেফিসিয়েন্সি থাকে, কারো থাইরয়েডের প্রবলেম থাকে, তো তারা ওই মেইনটেনেন্স গুলো কিভাবে করবে এটার ফোন থাকে। বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, ছোট বাচ্চাদেরকে কিভাবে যত্ন করবে, বা টিনেজারদেরকে কি করবে। কারো কারো বাচ্চা, যেমন গতকালকেরই একটা হিস্ট্রি বলি, জাস্ট 14 বছরের একটা মেয়ে, তার 80 কিলো হয়ে গেছে।
3 মাসেই ওজন বেড়েছে 6 থেকে 8 কিলো। গতকালকে আমরা একটা পেশেন্টের কথা বললাম, তো তারা অনলাইনে কনসালটেশন নিয়েছে। তাদের এই যে বাচ্চাদের খেলাধুলা চলাফেরা সবই বন্ধ হয়ে গেছে, কিন্তু ফুড ইনটেক কিন্তু আছে। সো ডিভাইসের সাথে তারা অ্যাটাচ, কিন্তু হলো তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, যার কারণে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু দেখা যাচ্ছে। তো এই লকডাউনে বেসিক্যালি এই ধরনের রোগীরাই অনেক বেশি থাকে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। আমি যাচ্ছি এবার আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট অর্থাৎ প্রসূতি ও স্ত্রীরোগ স্পেশালিস্ট শারমিন আপার কাছে। শারমিন আপা, আপনি তো স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আপনার কাছে এই করোনা পরিস্থিতিতে কি ধরনের পেশেন্ট আসছে একটু যদি সংক্ষিপ্ত আকারে বলেন, কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আপনি তাদের মধ্যে দেখছেন? না, প্রেগনেন্ট উইমেনরা তো সবসময় একটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, তবে করোনার এই সংকটের সময় আমরা বলছি স্বাস্থ্য ঝুঁকিটা কম্পারেটিভলি একটু বেশি। এ কারণেই বেশি যে পরিবারের যেই বাইরে ঘুরে আসুক না কেন, তার দরজাটা খুলে দেওয়া বা তাকে ঘরের ভেতরে ঢোকানোর কাজগুলো কিন্তু পরিবারের যিনি মহিলা থাকেন তিনি করেন। এবং তিনি গর্ভবতী বলে যে তিনি সেখান থেকে মুক্তি পাচ্ছেন বা এই কাজটি তার করতে হচ্ছে না, তো সেই জায়গায় একটি বিষয় থেকেই যায় মহিলাদের ঝুঁকির একটি হচ্ছে যে একজন মহিলা যখন গর্ভবতী হন তখন উনি একটু হলেও ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যান। ওনাকে রোগ প্রতিরোধের সাথে কিছুটা হলেও একটু দ্বন্দ্বের সাথে বা যুদ্ধ করে লড়াই করে টিকতে হয়। সেই জায়গাটাতেও কিন্তু দেখা যায় যে তাদের জন্য একটু ঝুঁকিটা বেশি। তো এর সাথে যদি কোনো মার ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, অথবা হার্টের কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু ঝুঁকিটা আরেকটু বেড়ে গেল। অর্থাৎ প্রেগনেন্সি তার সাথে ডায়াবেটিস ঝুঁকি একটু বেশি, প্রেগনেন্সি তার সাথে যদি অ্যাজমা থাকে ঝুঁকিটা একটু বেশি। সেই জায়গায় কিন্তু এই মাদেরকে হাই রিস্ক চিন্তা করেই আমাদেরকে একটু আলাদাভাবে চিকিৎসা দেওয়া বা যত্ন নেওয়ার বিষয়টি আছে। বাংলাদেশে যখন মার্চের 8 তারিখে করোনা প্রথম আমরা পেলাম, তখন কিন্তু আমরা বারবারই বলছিলাম যে আপনি যত কম হাসপাতালে আসবেন, ডাক্তারের কাছে আসবেন বা টেলি সেবা নিবেন, এই জিনিসগুলো আপনাদের জন্য। কিন্তু যেহেতু 3 মাস পার হয়ে গেল, প্রায় 4 মাস শেষ হওয়ার পথে, আমরা যেহেতু এখনো এই সমস্যা থেকে উত্তরণ করতে পারিনি, আমরা কিন্তু এখন গ্র্যাজুয়ালি মাদেরকে বলছি যে যারা গত 3 মাসের মধ্যে কোনো ধরনের গর্ভকালীন সেবা বা ইন্টিনেটাল ভিজিট নেননি, তাদের কিন্তু এখন একটু ডক্টরকে দেখাতে হবে, না হলে কিন্তু আপনার যে সেবাটা বা আপনার শারীরিক অবস্থা কি তার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ একজন রোগী তার ব্লাড প্রেশারটা যদি আমি মাপতে না পারি, তার ব্লাড সুগারের কি অবস্থা, তার বাচ্চার গ্রোথটা হচ্ছে কিনা, এই জিনিসগুলো তো টেলি সেবার মাধ্যমে দেওয়া সম্ভব না। এগুলো আমাদেরকে হাতে ধরে দেখে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে তারপরে আমাদেরকে ফাইনাল করতে হয়। অতএব যে মারা 3 মাস হয়ে গেছেন কোনো চেক আপ করাননি, তাদেরকে এখন আগে থেকে ডাক্তারের কনসালটেশন আপনারা একটা নেওয়ার ব্যবস্থা করবেন, সেটা হাসপাতালে হোক অথবা তার পার্সোনাল চেম্বারে হোক, এবং সেখানে যেন লেস ওয়েটিং হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে। এবং সেখানে আপনি যখন যাবেন স্বাস্থ্য বিধিটা মেনে চলবেন, এবং সেখানে আপনার সাথেও আপনি লেস অ্যাটেন্ডেন্ট নেওয়ার চেষ্টা করবেন। এবং এই জিনিসটা যেন বাসার কাছের হাসপাতাল বা বাসার কাছের স্পেশালিস্টের কাছে বেশি হয়, কারণ আপনার যত বেশি পথ হাঁটতে হবে বা যেতে হবে তত এক্সপোজার বেশি হবে। অতএব এই জায়গাগুলোতে এখন প্ল্যান করার বিষয় আছে। আর আমরা এখন যেটি পাচ্ছি সেটি হচ্ছে করোনার এই সংকটের মধ্যে আমাদের অবস্টেট্রিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে একটি মেসেজ ছিল আমাদের যে যাদের এই মুহূর্তে একেবারেই দরকার নেই তারা চাইলে প্রেগন্যান্সিটাকে একটু ডিলে করতে পারেন। কিন্তু তারপরও আপনি জানেন যে ইউনিসেফের রিপোর্ট এই মুহূর্তে বাংলাদেশে বলে দিয়েছে যে প্রায় 24 লক্ষ শিশু করোনার এই সংকটকালে বাংলাদেশে জন্মগ্রহণ করবে। এই সংখ্যাটি কিন্তু অনেক বিশাল বড় একটা সংখ্যা। অতএব সেই মারা যখন এখন প্রেগনেন্ট হয়েছেন, কেউ আর্লি প্রেগনেন্সি নিয়ে আমাদের কাছে আছেন, কেউ হয়তো 4 মাসের প্রেগনেন্সি নিয়ে আমাদের কাছে আছেন। তবে কি বড় অবজারভেশন হচ্ছে করোনার এই সংকটের মধ্যে যারা প্রেগনেন্সি নিয়েছেন তাদের অনেকেরই আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং বা অ্যাবর্শন হওয়ার টেন্ডেন্সিটা আমরা এক অর্থে বেশি দেখছি। এখন এটি করোনার জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে, নাকি মেয়েরা ওভার স্ট্রেস থাকার কারণে হচ্ছে, সেটি একটু গবেষণা লব্ধ একটি বিষয়, গবেষণা করার পরে বলা যাবে। কিন্তু তারপরও এখনো যারা চিন্তা করছেন প্রেগনেন্সি নিবেন কি নিবেন না, তাদের জন্য আবারও আমাদের অ্যাডভাইস, যদি প্রেগনেন্সিটাকে আরেকটু 1-2-3 মাস ডিলেতে নেওয়া যায়, যদি তাতে আপনার কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে সেই সময়টাকেই চুজ করে নেওয়াটা আপনাদের জন্য বেস্ট হবে। আপা, আমরা একজন দর্শকের কোয়েশন নিচ্ছি, আপনি এটার উত্তর দেবেন। একটু স্ক্রিনে দেখবেন দর্শকের কোয়েশনটা। উনি বলেছেন যে ওনার মাসিক বন্ধ বন্ধ হচ্ছে, অনিয়মিত মাসিক। হ্যাঁ,
বাচ্চা নেওয়ার উপায় বাচ্চা নেওয়ার উপায় কি? মাসিক যখন অনিয়মিত হয় কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়। আমাদের দেশে এখন অনেক বেশি বেড়ে গেছে, আয়েশা সিদ্দিকা আমার সাথে একমত হবে, সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ওষুধটা কিন্তু আমরা আগে এত বেশি পেতাম না, এটা এখন আমরা খুব পাই। আমাদের কাছে যখন আসে আমাদের এই ম্যানেজমেন্টটা খুব কম্বাইন্ড ওয়েতে ম্যানেজ করতে হয়, তখন কিন্তু পুষ্টিবিদ যারা আছেন ওনাদের মতো তাদের কাছে আমরা রেফার করি, কারণ এদের ম্যাক্সিমামই হয় অনেক ওভারওয়েট অথবা ওবেস। সেই সাথে ওনাদের মুখে বিভিন্ন অবাঞ্ছিত লোম থাকে, ব্রণ থাকে, সেই সাথে মাসিক ইরেগুলার হয়। এটা একটা কারণ হতে পারে। আরেকটা গ্রুপ আছে যাদের হরমোনাল ডিসঅর্ডার, অর্থাৎ যারা হাইপোথাইরয়েডিজমে ভোগেন, যাদের থাইরয়েড হরমোনাল ডিসঅর্ডার, তাদেরও কিন্তু মাসিকটা ইরেগুলার হয়। আরেকটা গ্রুপ আছে যাদের জরায়ুতে কোনো টিউমার বা ওভারিতে কোনো টিউমার যদি থাকে, তাদের হয় অতিরিক্ত মাসিক হয়, মাসিক হলে বন্ধ হচ্ছে না, অথবা অনিয়মিত মাসিক হচ্ছে, অথবা 2 মাসিকের মাঝখানে মাসিক হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। অতএব এই ধরনের রোগীদের একটু ইভালুয়েশন করতে হবে, তাদের হরমোন টেস্ট, আল্ট্রাসাউন্ড করতে হবে, এবং তারপরে সেই রিপোর্টটা দেখে কারো কারো ক্ষেত্রে ডিম ফোটার ওষুধ দিলেই প্রেগনেন্সি হয়, কেউ কেউ শুধু ওভারওয়েট থেকে ওয়েটটা কমালেও প্রেগনেন্সি হয়। আর যদি কারো টিউমার বা এরকম কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে রিমুভ করে দিলেই ইজিলি প্রেগনেন্সি হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপা। আমি আবারও আপনার কাছে আসছি। আমি যাচ্ছি আয়েশা সিদ্দিকা আপার কাছে। আপার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের দর্শকদের প্রশ্ন, আমরা আগেই বলছি কিছু দর্শকদের প্রশ্ন নেব। তো দর্শকের প্রশ্ন হচ্ছে, মা বাবা করোনা সংক্রমিত হলে শিশু সন্তানের যত্ন কিভাবে নেবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি করোনা বা কোভিড-19 নিয়ে যত আলোচনাই আমাদের এখনো পর্যন্ত হয়েছে, তো এখানে বিভিন্ন ক্যাটাগরির আছে। আক্রান্ত হওয়া মানেই যে তিনি একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, বিষয়টা কিন্তু তা নয়। তো আক্রান্ত রোগীর কিছু বিষয় মেনটেন করতে বলা হয়েছে, তাকেও প্রপারলি হাইজিন মেনটেন করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, তার বাচ্চাটা তো ছোট, যদি সেটা একদম ব্রেস্ট ফিডিং এর বাচ্চা হয় তাহলে একরকমের যত্ন, যদি সেই বাচ্চাটা উইনিং প্র্যাকটিস হয় তখনও তার একরকমের যত্ন, বা 2 বছরের মধ্যে হলে আসলে কি টোটালি হলো প্যারেন্টস এর মনিটরিং এ রাখতে হয়। একটা 2 বছরের বাচ্চা মায়ের দুধ খাবে, এটাই ন্যাচারাল, মাই তৈরি করে খাওয়াবে, এটাই ন্যাচারাল। এবং বাংলাদেশে খুব কম ফ্যামিলিতে আছে যে 3-4 বছরের মধ্যে বাচ্চা একদম সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের হাতেই খাচ্ছে, এটা বাংলাদেশের কালচারে আসলে কম। এখনকার এখনকার সব প্যারেন্টস একটা 10-12 বছরের বাচ্চাকেও কিন্তু নিজের হাতে খাইয়ে দেয়। সো দ্যাট এখানেও কিন্তু প্যারেন্টস এর একটা ইমোশন কাজ করবে, খুবই স্বাভাবিক যে দুজনেই আক্রান্ত। তবে আক্রান্ত হওয়ার মানে হয়ে গেলেই যে ওনারা আসলে সবকিছু নিয়ে একেবারে বিছানায় পড়ে গেলেন, আসলে ব্যাপারটা তা নয়। এটা আক্রান্ত হওয়ার পরে টোটাল আইডেন্টিফিকেশন হতে কিন্তু 6 থেকে 7 দিন লাগে। জ্বর থাকে, ঠান্ডা কাশি থেকে। তো নর্মালি আমাদের যখন একটু জ্বর থাকে, আমরা যদি প্রপারলি আমাদের ফুডের ইনটেকটা, নিউট্রিশনটাকে ঠিকমতো ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু যে ব্যক্তি আক্রান্ত সে কিন্তু স্ট্রং থাকে। আর এখানে মানসিক দৃঢ়তা খুব ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলিতে হয়তো প্যারেন্টস আর বাচ্চা ছাড়া কেউই নাই, তো অটোমেটিক্যালি সেই প্যারেন্টস কে আসলে মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে, এটা প্রথম কথা তাদের। তারপরে এনিহাও তাদের ওই মানসিক শক্তির বলে তাদেরকে চিন্তা করতে হবে, আমাদের খাবারটা আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকেও খেতে হবে, এট এ টাইম আমার বাচ্চাকে খাওয়াতে হবে। তো খুবই পসিবিলিটি থাকে যে মা বাবা থেকে বাচ্চার আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেই প্যারেন্টস কি হয়তো বাচ্চাকে তখন টেক কেয়ার করতে হবে। তো একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমার যেটা মনে হয়, যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে তাদের ইমিউনো সিস্টেম কিন্তু খুবই ভালো থাকে, এবং আক্রান্ত মা কিন্তু চাইলে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে প্রপার হাইজিন মেনটেন করে। আমরা যেটা বলি যে হেক্সিসল ইউজ করা, বা মানে যে ক্লিনলিনেস, অর্থাৎ সাবান দিয়ে হাতটাকে বারবার ধুয়ে বাচ্চাকে ধরা, টাচ করা, যে কোনো খাবার, যে কোনো জিনিস, তৈজসপত্র যাই ধরুক না কেন, প্রত্যেকটা জিনিসে যেন তারা হাইজিন মেনটেন করে। তো এই মেনটেনেন্স গুলো করে কিন্তু বাচ্চার যত্ন করা কোনো বিষয় না, কারণ তারা একই বাসাতে আছে। বাচ্চা আক্রান্ত হলেও বাচ্চাকে ডক্টরের পরামর্শ নিয়ে তাকে খাওয়াতে হবে, তাদেরটাও তাই করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন এখানে বাহিরের আর কোনো মানুষ নাই কিন্তু, যে বাইরের একজন কাজের লোক আসছে তা কিন্তু না, তাদের অন্য আত্মীয় স্বজন নাই। প্যারেন্টসই যখন ওই বাসায় থাকবে, তাহলে তাদের জন্য সেফ হবে তাদের বাচ্চাকে কিন্তু প্রপারলি মনিটর করা, বাচ্চাটাকে খাওয়ানো। এবং এখানে মনোবলটাই অনেক বেশি দৃঢ়। যেটা হচ্ছে, আমি একটা কেস পেয়েছি সেদিন ওয়ারিতে, ঢাকার ওয়ারিতে, একজন মা, তার ল্যাকটেটিং মা, তার বাচ্চা একেবারেই মাত্র নিউলি বর্ন বাচ্চা। তো মা কিন্তু করোনা পজিটিভ ছিল, 2 থেকে 3 দিন আগে তার এটা নেগেটিভ আসছে। তো উনি যখন ফোন দিলে, উনি কিন্তু বাচ্চাকে সুন্দর করে ব্রেস্ট ফিডিং করিয়েছে। আরেকটা রুমে বাচ্চাকে তার খালা রাখতো, মা আরেকটা রুমে থাকতো। সো মিল্ক খাওয়ানোর সময় শুধুমাত্র খালা নিয়ে আসতো। তো উনি আমাকে বলেছে যে একদম হাত টাত উনি ধুয়ে মাস্ক পরে তার বাচ্চাটাকে ধরতো, খাওয়াতো, বাচ্চাটাকে আবার নেওয়ার পর ওই কাপড়টা চেঞ্জ করে দিত, সে বাচ্চার কাপড় টাপড় চেঞ্জ করে দিত, বাচ্চাটাকেও একটু ক্লিন করে গাটা সবকিছু মুছে দিত, তার খালা হাত পা সবকিছু ধুতো। এখন এখানে তো প্যারেন্টসই আক্রান্ত। তো
সো দ্যাট এই কাজটা প্যারেন্টস কি অটোমেটিক্যালি করতে হবে। ইনফ্যাক্ট লাক ভালো থাকলে অনেক জায়গায় দেখেছি প্যারেন্টস আক্রান্ত বাচ্চা কিন্তু হয় নাই। আজকের একটা কেসের কথা বলি, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড আনোয়ার খান মেডিকেলে ভর্তি আছে অলরেডি, আপাতত আনোয়ার খান মেডিকেলের হোসনা ফেরদৌস সুমি উনি অলরেডি ভর্তি। সো তার ফ্যামিলিতে কিন্তু 8 জন আক্রান্ত, তার 3 জন বাচ্চা কিন্তু আক্রান্ত হয়নি। সো তাদের ফ্যামিলির কিন্তু কেউ কেউ এখন হসপিটালাইজ, তার বাচ্চাও কিন্তু বাসায়। হ্যাঁ, তো এই যে টেক কেয়ার কিন্তু করতেই হচ্ছে, এটা একেবারে আমাদের সামনের এক্সাম্পল। যেখানে আক্রান্ত হবে সেই ফ্যামিলিকেই কনসার্ন হতে হবে, তাকে মানসিকভাবে শক্তি রাখতে হবে, এর বাইরে আসলে কিছু নাই। ধন্যবাদ আপা। আরেকটি কোয়েশন আমরা দর্শকদের নিচ্ছি, শিশুদের মধ্যে অপুষ্টি কারণ, লক্ষণ ও এর প্রতিকারটা কি? প্রতিকার, আচ্ছা, শিশুদের অপুষ্টি আসলে কিন্তু অনেক রকমের হয়, এটা আমি খুব সিম্পলি বললে আসলে বলা হবে না। কারণ একটা বাচ্চার ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলো অপুষ্টি, ডি ডেফিসিয়েন্সি হলো অপুষ্টি। যেমন জন্মের পরে একটা বাচ্চার অনেক সময় আছে, অনেক বাচ্চাদের প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে কিছু রোগ হয়, কোয়াশিওরকর, ম্যারাসোমাস, আমরা একটা সময় এটা শুনেছি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে তার রিকেটস রোগ হয়, ভিটামিন এর কারণে রাতকানা রোগ হয়। হ্যাঁ, সো ওভারঅল যদি খাবারটা বাচ্চাদের ব্যালেন্স না হয় সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা আন্ডার ওয়েট থাকে, হিমোগ্লোবিন ফল করে অনেক বাচ্চার। প্রপার টাইমে কিন্তু সে যেমন তার অ্যাক্টিভিটিস গুলো, লাইক এই টাইমে তার হাতে ধরার কথা, এই টাইমে তার হাঁটার কথা, এই টাইমে দাঁত ওঠার কথা, সো দ্যাট অপুষ্টির কারণে সেই জিনিসগুলো, প্রপার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু তার হবে না। যেই বয়সে বসার কথা সেই বয়সে সে বসবে না, যেই বয়সে হাঁটার কথা সেই বয়সে সে হাঁটবে না। সো অপুষ্টি কিন্তু শুধুমাত্র যে আন্ডার ওয়েট তা কিন্তু না, শিশুদের মধ্যে যদি ওভারওয়েট হয়ে যায় তাহলেও কিন্তু তার বিকাশটা থেমে যাবে। অনেক মা আছে যে একটা ছোট বাচ্চাকে ওভার ব্রেস্ট ফিডিং ও করায়, উইনিংটাও ওভার করায়, বাচ্চার বয়সের তুলনায় অনেক বেশি ওয়েট গেইন করায়। যেমন 1 বছরের একটা বাচ্চার ওজন একজন মা চায় 12 মাসে যেন 12 কেজি হয়ে যায় এরকম, অথচ 1 বছরের একটি বাচ্চা 6 থেকে 12 কেজি পর্যন্ত হাইস্ট থাকতে পারবে। কিন্তু আমাদের টেন্ডেন্সিটা হলো তাকে ওজন বেশি করতে হবে, অনেক স্বাস্থ্য থাকতে হবে। এই অতিরিক্ত স্বাস্থ্যটাও কিন্তু একটা অপুষ্টি, এটা অনেক মা বুঝে না। কারণ বাড়তি ওজনটা সেই বাচ্চাটার গ্রোথের মধ্যে প্রবলেম করবে, এই বাড়তি ওজনটা সেই বাচ্চাটার হার্ট, কিডনি, লিভার, লাং এগুলোর কিন্তু একটা প্রেশারাইজ দিবে। তো ছোট বাচ্চা কিন্তু অনেক সময় বলতেও পারে না যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা তার কোনো কিছু হচ্ছে, এটা কিন্তু সে এক্সপ্রেস করতে পারে না। আমার নিজস্ব অবজারভেশনে আমি এটা বললাম। তো এই জিনিসগুলো একটু যদি প্যারেন্টস মনিটর করে যে বাচ্চার বয়স অনুযায়ী তার অ্যাক্টিভিটিস ঠিক আছে কিনা, কথা ঠিক টাইমে বলছে কিনা, ডিলে হচ্ছে কিনা, সবকিছু তার গ্রোথ ডিলে হচ্ছে কিনা। এটা ইনফ্যাক্ট ইন প্রেজেন্ট টাইম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্টেলেকচুয়ালি ডিসেবল এই বিষয়টা একটু বেশি পাই আমরা। হ্যাঁ, ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, ইন্টেলেকচুয়ালি ডিসেবিলিটি পাওয়া যায়, এগুলো কিন্তু অপুষ্টি থেকেই হয়। সো গর্ভাবস্থার নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট। আফটার দ্যাট ল্যাকটেটিং পিরিয়ডে মা কি খাচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট। সো দ্যাট এটার যদি প্রতিকার করতে চাই মাকে প্রপারলি কাউন্সিলিং করতে হবে ডিউরিং প্রেগনেন্সি টু ল্যাকটেটিং পিরিয়ড। আফটার দ্যাট উইনিং প্র্যাকটিস যখন করবে বাচ্চা, দ্যাট মিনস পরিপূরক খাবার দিবে, সেই খাবারটা মাস অনুযায়ী, বয়স, তার অনুযায়ী সব ঠিক আছে কিনা, প্রত্যেকটা নিউট্রিশন পড়ছে কিনা এটা মনিটর করতে হবে। এবং আমি মনে করি 6 মাস 1 বছরে শিশু বাচ্চা হলেও তার চেক আপ গুলো করা দরকার, বিশেষ করে ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন লেভেলটা, যে কারণে বাচ্চারা খেতে চায় না, রুগ্ন হয়, কৃমির ওষুধ ঠিক টাইমে দিয়েছে কিনা এগুলো একটু মনিটর করতে হয়। সো বেসিক্যালি এগুলোই হলো বাচ্চাদের অপুষ্টির কারণ, যে প্রপার নিউট্রিশনটা যদি টাইম মতো না পড়ে অপুষ্টিতে অবভিয়াসলি ভুগবে। এবং সেটা সঠিক সময় যদি আইডেন্টিফাই না হয় তাহলে এটা দীর্ঘ সময় যাবে, আর আইডেন্টিফাই হলে এটা সহজে সমাধান করা আসলে সম্ভব। ধন্যবাদ আপা আপনাকে। আবারও আপনার কাছে আসবো, যাচ্ছি আমি আমাদের শারমিন আপার কাছে। শারমিন আপা, আমাদের দর্শকদের প্রশ্ন, আমি আগেই বলছি আমরা শুধু দর্শকদের প্রশ্নগুলো নিব। একজন দর্শক করেছেন, মেনোপজ নারীর শরীরে কি ধরনের প্রভাব ফেলে, একটু যদি ব্যাখ্যা করেন। মেনোপজটা আসলে যেটা হচ্ছে যে একজন নারীর বয়সের একটু শেষের দিকে এসে এটা হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে 55 বছর বা 58 বছরের পরে একজন মা সাধারণত মেনোপজে যান, যে সময় আসলে হরমোনাল সিস্টেম গুলো একটা চেঞ্জ হওয়া শুরু করে। অর্থাৎ শরীরের হরমোন গুলো আগে যেভাবে কাজ করতো এবং সেই হরমোনের খেলার জন্য তার কিন্তু মাসে মাসে মাসিক হতো। এখন যখন টানা 1 বছর ধরে কোনো মহিলার মাসিক বন্ধ থাকে, সেটাকেই কিন্তু সাধারণত আমরা ধরে নিই যে তার মেনোপৌজে হয়েছে বা উনি গেছেন। এবং মেনোপৌজে যাওয়ার পর প্রথম সিমটমটাই যেটা আমরা পাই, সেটা সবাই বলে যে প্রচন্ড গরম লাগে, যেটাকে সাধারণত আমরা হট ফ্ল্যাশ বলে থাকি। এবং প্রচন্ড জ্বালা পোড়া করে, শরীরে হয়তো আগে অতটা ঘাম তৈরি হতো না, সেই ঘাম তৈরি হয়, কারো কারো উইকনেস লাগে। এবং সবচেয়ে বড় একটা সমস্যা আমরা পাই যে বোনস গুলোতে পেইন করে। অনেকেই বলে যে হাঁটতে গেলে তার জয়েন্টে ব্যথা, শরীরের হাড্ডিতে ব্যথা, ঘুম থেকে উঠলে এক ধরনের ব্যথা, পেইন,
এই কথাগুলো বলে। এর কারণটা হচ্ছে যে মেনোপজে যখন একজন মহিলা যান তার হরমোনাল তো সেই সাপোর্টটা কম্পারেটিভলি কমে যায় বডির, যেগুলো ফিমেল হরমোনের সাপোর্টিং জিনিসগুলো, স্পেশালি যদি আমরা বলি যে স্ট্রোজেন হরমোন যেটি, সেটি কমে যায়। এবং সেটি কমে যাওয়ার জন্য তার মাসিক বন্ধ, প্রথম কথা মাসিক বন্ধকে অনেকে আবার একটা ফ্রাস্ট্রেটিং বিষয় মনে করেন। তারা মনে করেন যে আগে আমার মাসিক হতো, তার মানে নিশ্চয়ই আমি খুব সুস্থ একজন মানুষ ছিলাম, এখন মাসিক বন্ধ মানেই আমি অসুস্থ হয়ে গেলাম। অতএব সেই ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। প্রেগন্যান্সি যেমন একটা ফিজিওলজি আমাদের জন্য, ঠিক তেমনি ভাবে মেনোপজও কিন্তু আমাদের একটা নর্মাল ফিজিওলজি। এটি নর্মাল গতিতেই চলবে এবং জীবনের একটা সময় এটি শুরু হবে, সেটাকে সেভাবেই মেনে নিতে হবে। এবং এই সময় যখন হট ফ্ল্যাশ হয় অনেকের, সেখানে কিন্তু আমরা বলি যে আপনারা নিয়মগুলো মানবেন, যেমন গরমে যাওয়ার কম চেষ্টা করবেন, গরমে রান্না করলে এসে ফ্যানের নিচে বসবেন, ফ্রিজে সবসময় একটা টাওয়েল রেখে দিবেন, যখনই খুব গরম লাগবে একটু মুছে ফেলবেন। মেইন কথা যেটি সেটি হচ্ছে যে তার ডিসিপ্লিন লাইফ, পাঞ্চুয়ালিটি অফ দ্য লাইফ, যে ঘুম থেকে ঠিক মতো ওঠা, আর্লি ঘুমাতে যাওয়া, ঠিক মতো খাবার খাওয়া, এই জিনিসগুলো কিন্তু মানতে হবে। কারণ মেনোপজে আপনি যতটা না ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, তার থেকে বেশি যদি ডিসিপ্লিন আপনি মানেন, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাটা আপনার জন্য সহজ হবে। এবং এক্ষেত্রে যেটা হয় যে ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়, সেই জন্য বোনসে পেইন হয়, জয়েন্টসে পেইন হয়। এই জন্য আমরা বলি যে তখন একটু নিয়ম করে ক্যালসিয়াম খাওয়া, এবং ডেইরি প্রোডাক্ট, দুধের তৈরি খাবারগুলো, যেগুলো হয়তো আমরা একটু ক্যালসিয়াম বেশি পেতে পারি, এবং ভিটামিন ই এবং সি কম্বিনেশনের যে খাবারগুলো আছে, এগুলো যদি মেনোপজে কেউ নেন ভালো মতো, সেটা কিন্তু তার জন্য খুব একটা সহজ হবে মেনোপজের যে ক্রাইসিসটা তৈরি হয় সেটাকে মোকাবেলা করার জন্য। ধন্যবাদ আপা। আরেকটি কোয়েশন নিচ্ছি আমরা দর্শকদের। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে মাসিক বা পিরিয়ড বন্ধ হওয়ার কারণ কি? পিল খাওয়ার পর মাসিক না হলে কি করণীয়? হ্যাঁ, এটি আমি আগেই স্কিল বলেছি যে কোয়েশনটা আছে। অবিবাহিত মেয়ে যারা, জি তারা যদি পিসিওতে ভোগেন, হাইপোথাইরয়েডিজমে ভোগেন, অথবা অন্য কোনো হরমোনাল ডিসঅর্ডারে ভোগেন, এটা হতে পারে। আরেকটি হচ্ছে যারা অবিবাহিত মেয়ে কিন্তু ইয়াং, যাদের হয়তো মাত্রই পিরিয়ডটা স্ট্যাবলিশ হলো, সেক্ষেত্রে কিন্তু প্রথম 6 মাস 1 বছর এটা নর্মাল ফিজিওলজিক্যাল হরমোনাল চেঞ্জের জন্যই তার মাসিকটা এদিক সেদিক হতে পারে। সেটাকে কিন্তু খুব ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি হঠাৎ করে ওজন বেড়ে যায়, পলিসিস্টিক ওভারি হয়, অথবা হরমোন সিক্রেটিং কিছু ওভারিতে টিউমার হয়, অথবা কোনো কারণে যদি আবার কেউ অতিরিক্ত ডায়েট কন্ট্রোল করে একেবারে জিরো ফিকার করার চেষ্টায় সব খাওয়া দাওয়া বন্ধ করে দেন, সেই সময়গুলো কিন্তু আমরা দেখি যে মেয়েদের এই ধরনের মেনস্ট্রুয়েশনাল অ্যাবনর্মালিটি হয়। আর পিল খাওয়ার পর মাসিক না হলে করণীয় কি? সাধারণত এরকম কেস আমরা খুবই কম পাই, কারণ পিলটা মানেই তো একটা হরমোন দিয়ে বডিতে এক ধরনের সামঞ্জস্যতা তৈরি করা, এবং সেটি যখন আপনি উইথড্র করবেন, বন্ধ করবেন, তখন কিন্তু তার উইথড্রল ব্লিডিং হওয়ার কথা। কিন্তু যদি পিল খাওয়ার পরেও মাসিক না হয়, সে যদি বিবাহিত হয়, দেখতে হবে তার অ্যাক্সিডেন্টাল কোনো প্রেগন্যান্সি হয়ে গেছে কিনা। আর অবিবাহিত মেয়েদের জন্য ধরতে হবে যে অন্য কোনো হরমোনাল সিস্টেমের ক্রাইসিসটা অনেক বেশি প্রকট, যে কারণে পিলটাকে উইথড্র করার পরও তার মাসিক হচ্ছে না। স্পেশালি আমি বলবো সে সময় মেয়েটার ডায়াবেটিস আছে কিনা দেখে নেওয়া, থাইরয়েড হরমোন ডিসঅর্ডার আছে কিনা দেখে নেওয়া, এবং একটা আল্ট্রাসাউন্ড করে ওভারিয়ান কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। এবং পিল খাওয়ার পরেও যদি তার মাসিক না হয়, তাহলে আমরা এক ধরনের প্রজেস্টেরন খুব অল্প সময়ের জন্য 3 দিন বা 5 দিনের জন্য দিই। তারপরে যদি আমরা উইথড্র করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ব্লিডিংটা বন্ধ ছিল সেটি হয়ে যাবে। আরেকটা কোয়েশন একজন দর্শক দুবাই থেকে করছেন, আমি স্ক্রিনে দিতে পাচ্ছি না, এটা টেকনিক্যাল প্রবলেমে। তার প্রশ্ন হচ্ছে, তিনি ফ্রান্সে ছিলেন, তিনি বিবাহিত, কিন্তু দীর্ঘ 6 মাস তার কিন্তু পিরিয়ড হয় নাই, কিন্তু ফ্রান্স থেকে তিনি তখন দুবাই গেলেন, অটোমেটিকলি তার পিরিয়ডটা চলে আসলো। এর কারণটা কি? তিনি কিন্তু এটা পিল আসলে খাওয়া ব্যাখ্যা বন্ধ করা করে খুব দিয়েছিলেন কঠিন। 6 মাস আগে। এনভায়রনমেন্টাল জি কোনো ফ্যাক্টর আছে কিনা এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু টেম্পারেচারের একটা এফেক্ট আছে, এটা আমরা অনেক সময় দেখেছি যে ঠান্ডায় যেটা হচ্ছে না, হয়তো গরমের মধ্যে অনেকে গেলেন, সে সময় তার মিনিস্ট্রেশন শুরু হয়ে গেল, কিন্তু যেহেতু তার পিরিয়ডটা 6 মাস বন্ধ ছিল, এটাকে এই ব্যাখ্যায় ফেলা যাচ্ছে না। সেক্ষেত্রে আমি মনে করি যে ওনার একটু ইভ্যালুয়েশন দরকার আছে, এবং কারণটা খোঁজার দরকার আছে যে এটি ওনার কেন হয়েছে। কারণ ধরেন টেম্পারেচারের জন্য যদি এই জিনিসটা হতো, তাহলে সেটা শর্ট ডিউরেশনের একটা ব্যাপার থাকতো, 1 মাস 1.5 মাস বা 2 মাস। যেহেতু 6 মাস একটা লম্বা সময়, এর মধ্যে ওনার এটি হয়নি, এক্ষেত্রে আমি বলবো যে ওনার এই জিনিসটা ইভ্যালুয়েশন করে নেওয়া দরকার আছে, কারণটা খোঁজার দরকার আছে। এই ক্ষেত্রে কি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে?
না, ঝুঁকি নেই, কিন্তু বাচ্চা হতে সমস্যা আছে। কারণ আপনাদের একটু জানিয়ে রাখি যে যে কোনো ফার্টাইল পিরিয়ড বলতেই আমরা বুঝি মাসিকের 10ম থেকে 20তম দিন। এই সময়টায় হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকলে মোস্ট ফার্টাইল পিরিয়ড প্রেগনেন্সি হওয়ার জন্য। এখন যার প্রেগনেন্সি হতে চাচ্ছেন কিন্তু মাসিকই রেগুলার না, তিনি কিভাবে হিসেব করবেন তার মিনিস্ট্রেশনের ডে 10, ডে 12, ডে 20? এটা তো সম্ভব না। তার মানে যারা বাচ্চা চায় তাদের প্রথম শর্তই হচ্ছে আগে মিনিস্ট্রেশন বা মাসিককে রেগুলার করা, সেখান থেকে ফার্টাইল পিরিয়ডটাকে খুঁজে বের করা এবং সেই সময় প্রেগনেন্সির জন্য চেষ্টা করা। ন্যাচারাল প্রসেসে যদি এটা না হয় সেই ক্ষেত্রে ওষুধ দিতে হয়। কিছু ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আমরা বলি, লেট্রোজোল অথবা ক্লোমিফিন সাইট্রেট, এই ওষুধগুলো অনেক সময় দিতে হয়। তার সাথে অনেক সময় মেটফর্মিন জাতীয় ওষুধগুলোকে যোগ করতে হয় এই বাচ্চা হওয়ার প্রসেসটাকে আরেকটু বেশি এনহ্যান্স করার জন্য। তবে যে নিয়মগুলো মানার সেটা কিন্তু প্রথম শর্ত। নিয়ম না মানলে এবং বডি ওয়েট না কমলে এটা তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, হরমোনের প্রভাব কিভাবে পড়ে শরীরে এবং এর থেকে প্রতিকারের উপায়টা কি? হরমোনের প্রভাব যেমন ধরুন যার হাইপোথাইরয়েডিজম আছে, অর্থাৎ থাইরয়েড হরমোনটা যার ঠিক নেই, তার ক্ষেত্রে প্রথম জিনিসটাই সেটি হচ্ছে যে ওনার ওজন অনেক বেড়ে যাবে। উনি বলবেন যে আমি ডায়েট কন্ট্রোল করছি, আমি খাচ্ছি না, আমি নিয়ম মানছি, তারপরেও আমার ওজন কেন বেড়ে যাচ্ছে। তখন সিম্পল একটা সেরাম টিএসএইচ লেভেল করলে কিন্তু আমরা বুঝতে পারি যে ওনার থাইরয়েড হরমোনের ডিসঅর্ডার আছে কিনা। আমরা বলি যে আমাদের অপটিমাম ভ্যালু হচ্ছে 5, কিন্তু যারা প্রেগনেন্সি চেষ্টা করতে চান তাদের জন্য 2.5, তাদের জন্য কিন্তু 5টাকে লেভেল ধরা হচ্ছে না। ঠিক তেমনি ভাবে অনেক সময় ডায়াবেটিসে অনেকে ভোগেন, বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে ডায়াবেটিসের একটা বড় প্রভাব আছে শরীরের উপর। এটা দেখা যায় যে অনেক সময় সেক্সুয়াল ডিসফাংশন করে, সেক্সুয়ালি তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেয় এবং যেটা হয় যে তাদের প্রেগনেন্সি হতেও কিন্তু সমস্যা হয়। সেই জায়গাগুলোকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু একটা সিম্পল ওজিটিটি, অর্থাৎ খালি পেটে তার ব্লাড সুগার কত এবং খাওয়ার 2 ঘন্টা পরে কত। সাধারণত দেখা যায় যে যদি খালি পেটে 6-এর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে বলি যে উনি খুবই রিস্ক জোনে আছে, এক্ষেত্রে হয় ডায়াবেটিস হয়ে গেছে অথবা আগামীতে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে মেয়েদের একটা খুব ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে এফএসএইচ এবং এলএইচ। এই দুটো হরমোনই একজন নারীর নারীত্বকে অনেক সময় ধরে রাখে। সেই হরমোনগুলো যখন ইমব্যালেন্স হয় তখনই সেই মেয়েটার ওভারিতে নানান ধরনের সিস্ট হয়, নানান ধরনের উপসর্গ হয় বডিতে, যেমন তার অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায়, দেখা যায় অবাঞ্ছিত লোম হচ্ছে মুখে, ব্রণ হচ্ছে, যে মেয়েটি হয়তো আগে ফর্সা ছিল দেখতে অনেকটা কালো হয়ে যাচ্ছে। এই হরমোনাল ইমব্যালেন্স গুলো হলে কিন্তু তার সাথে দেখা যাচ্ছে শারীরিক সিমটমও হচ্ছে, উপসর্গ হচ্ছে এবং সেই সাথে কিন্তু মাসিক ইরেগুলার হচ্ছে এবং ফলশ্রুতিতে বাচ্চা হতেও সমস্যা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপা, আপনার কাছে আবারও আসবো। আমি যাচ্ছি আয়েশা আপার কাছে। আয়েশা আপা, আপনি গর্ভবতী অনেক নারীদের কথা বলছিলেন, আপনার কাছে আসে এই করোনা ভাইরাস জনিত কারণে অনেক গর্ভবতী নারীরা কিন্তু অনেকটা বলা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কারণ তারা ডাক্তার পাচ্ছেন না। তারা আমাদের বাংলাদেশে আমি আগেই বলেছি যে মহিলা ডাক্তার সবাই খুঁজেন, গাইনোলজিস্ট খুঁজেন। এই ক্ষেত্রে তাদের পুষ্টিগত কি সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বাচ্চাটা ভূপিষ্ঠ হওয়ার পর তাদের কি করণীয়, ধরেন 8-9 মাসের গর্ভ বা ডেলিভারির পূর্বে? ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু তার আগে আপনি আপাকে যে প্রশ্নটা করেছেন অ্যাবাউট হরমোন ইমব্যালেন্স, তো আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করি। আপা সবগুলো জিনিস বলে দিয়েছেন, মানে কেন হয়, মানে সাধারণত এটা আমার অবজারভেশনে যে এখন কেন এত থাইরয়েড ইমব্যালেন্স, এখন কেন এত পিসিওডির পেশেন্ট বা গুরুত্বপূর্ণ যে হরমোনের কথা আপা আরো বলেছেন প্রোল্যাকটিন ইমব্যালেন্স হয়। এটা তো একেবারে যে দেখা গেছে বিবাহিত পাচ্ছি কিন্তু আমি অবিবাহিত প্রচুর পাই। ইনফ্যাক্ট 14-15 থেকে 19 বছরের মধ্যে কিন্তু প্রচুর হরমোন ইমব্যালেন্সের পাওয়া যায়, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেটা অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্টের জন্য প্রেগনেন্সি হয় না, আপা জানে ডেফিনেটলি। আমি আমি আমার অবজারভেশনে বা আমি আমার রুগী থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আর কি। সো দ্যাট এই জিনিসগুলো, এটার কারণ হলো ইনঅ্যাক্টিভ লাইফ লিড করা। যেমন ডায়াবেটিস যে হরমোনটার কারণে হয় সেটা হলো ইনসুলিন। সো দ্যাট আমরা যত ইনঅ্যাক্টিভ হবো আমাদের ইনসুলিন তত রেজিস্ট্যান্ট হবে। হ্যাঁ, সো প্রত্যেকটা হরমোনকে বডিতে কাজ করাতে হলে আসলে আমাদেরকে অ্যাক্টিভিটি দিতে হবে। সো এখনকার টিনেজাররা কি খেলাধুলা করতে পারছে না, প্রচন্ড পড়ালেখার একটা প্রেশার। ইনফ্যাক্ট আমাদের এই এখন তো কোভিড-19 একটা স্ট্রেসফুল লাইফ, এটাকে বাদ দেন আমাদের নর্মাল লাইফটাই আসলে অনেক বেশি স্ট্রেস। আমাদের একটা সন্তানকে ফার্স্ট ক্লাস হইতে হবে, ওদেরকে রেজাল্ট ভালো করতে হবে, ওদেরকে 5টা থেকে 6টা টিচারের কাছে যেতে হবে, ওদের খেলাধুলার কোনো টাইম নাই। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমরা ওইটা যতটুকু টাইম তারা পায় তারা ডিভাইস ইউজ করে, সো দ্যাট তাদের লাইফটা খুব কনজাস্টেড, তাদের কোনো কিছুতে কিন্তু আনন্দ নাই। যার কারণে এগুলো কিন্তু হরমোনটাকে, মানে যেমন কর্টিসল হাইলি ক্ষরণ হয়, স্ট্রেস হরমোন,
আমরা হয়তো মনে করতে পারি আমরা বড়রা, আমরা সংসার চালাচ্ছি, আমরা জব করছি, স্ট্রেস শুধু আমাদের, ব্যাপারটা কিন্তু তা না। একটা ছোট বাচ্চার যার জন্ম হয়ে গেল মাত্র, সে কিন্তু আলাদা একটা ব্যক্তি সত্তা, এবং তারও কিন্তু স্ট্রেস লেভেলটা আছে। কখন প্যারেন্টস যদি কন্টিনিউ একটা বাচ্চাকে খালি খাবার খাওয়ানোর জন্য ফোর্স ফিডিং করে, কন্টিনিউ খাবার নিয়ে ডিস্টার্ব করে, তার যে মেন্টাল রিটার্ডেশন হচ্ছে এটা কিন্তু অনেক প্যারেন্টস বুঝে না। সেরকম ডে বাই ডে বয়সের সাথে সাথে প্যারেন্টস সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুর মাধ্যমে আমাদের সন্তানগুলো কিন্তু অনেক বেশি মেন্টাল স্ট্রেসে থাকে। ইনফ্যাক্ট আমরাই তাদেরকে দেই, নেগেটিভ কথা বেশি বলি, রেজাল্ট খারাপ হলে বলি। তো এগুলি কিন্তু ওয়ান অফ দ্য রিজন বডির হরমোনটাকে ইমব্যালেন্স করে দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো আমাদের প্যারেন্টস তথা আমাদের সামাজিক ভাবে এটাকে একটু মেনটেন করতে হবে, যে একটা টিনেজ মেয়ের যদি 13-14 বছরের একটা মেয়ের পিসিওডি যখন দেখা দেয়, এই কেসগুলো এখন একদমই কমন। এটার সাথে অনেক খাবার রিলেটেড আছে, যেমন আমরা প্রচুর ফাস্ট ফুড খাই, প্রচুর জাঙ্ক ফুড খাই, সো দ্যাট এখানে বিভিন্ন ধরনের সস, ট্রান্সফ্যাট, ব্রয়লার চিকেন, এই ব্রয়লার চিকেন বা ডেইরি প্রোডাক্ট গুলো যদি প্রপারলি ওদের ডেইরি প্রোডাক্টে, যেমন গরুর ফিডিংটা যদি ভালো না হয়, ওটার ব্যাড ইম্প্যাক্ট আমাদের বডিতে পড়বে। ডেইরি ফার্মে পোল্ট্রির যদি ফিডিংটা ভালো না হয়, তার ব্যাড ইম্প্যাক্ট আমাদের শরীরে এসে পড়বে, আমাদের হরমোনের সাথে সেটা কিন্তু কনফ্লিক্টেড হয়। দ্যাটস ওয়াই এই ফুড হ্যাবিটের জন্য, লাইফস্টাইলের জন্য বেসিক্যালি হরমোন গুলো আমাদের চেঞ্জ হয়ে যায়। তো এটা আমি আমার পার্সোনাল রুগী থেকে অবজারভেশনটা বললাম। এবার আসি, আপনি আমাকে যে বিষয়টা জানতে চেয়েছেন যে আহ এই এই সময় যে গর্ভবতী মায়েদের যে পুষ্টি চাহিদাটা, বেসিক্যালি আপা একটু আগে এটা রিকভার করেছে যে মায়েরা প্রচন্ড স্ট্রেসে আছে, এবং এটা ট্রুলি মানে আমরা দেখছি যে একটা সময় মাতৃমৃত্যুর হার বেশি ছিল, শিশু মৃত্যুর হার বেশি ছিল। তার কারণ তখন পর্যাপ্ত ডাক্তার ছিল না, স্বাস্থ্য ব্যবস্থাটা আরো বেশি নাজুক ছিল, যার কারণে সহজে গ্রামের একটা মহিলা কিন্তু আসতে পারতো না চেক আপের জন্য, যার কারণে অনেক গর্ভবতী মহিলা অতিরিক্ত ব্লিডিং এর কারণে মারা গেছে। বাচ্চাটা জন্ম হওয়ার পরে প্রপারলি হয়তো হ্যান্ডেলিং হয়নি, সেজন্য সে মারা গেছে। হ্যাঁ, ঝুঁকি। এখন কিন্তু আমাদের এই ব্যবস্থাটা অনেক উন্নত, সবাই হসপিটালে যায়, চেক আপ করায়, কিন্তু এই 3 মাসে কিন্তু এটা, ইনফ্যাক্ট আমার নিজের পরিবারেরই কয়েকজন আছে যারা গাইনোকোলজিস্টের কাছে 6 মাসে এখনো যেতে পারে নাই। আমি নিজে ওটার মানে ভুক্তভোগী, আমার পরিবারে যারা প্রেগনেন্সিতে আছেন। সো দ্যাট তাদের ক্ষেত্রে আমি দেখলাম যে ওই টেলিমেডিসিন নেওয়ার পরে এখন আল্ট্রাসাউন্ড করাতে পারে নাই। তো একটা মা অটোমেটিক্যালি আতঙ্কিত থাকবে যে তার প্রথম সন্তানের সময় সব চেক আপ করিয়েছে, ঠিক মতো হয়েছে, দ্বিতীয় সন্তানের সময় সে এখন কিন্তু একটা চেক আপও পায়নি, সে কোনো আল্ট্রাসাউন্ড করাতে পারছে না বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠছে কিনা। সো দ্যাট আমরাও কিন্তু যখন আমাদের কাছে আসে, এই টেস্ট গুলো ছাড়া তার আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা আমি বুঝলাম না, তার ডায়াবেটিস আছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। সো দ্যাট তাকে প্রপার যে একটা প্রেসক্রাইব করা, চার্ট মেক করে দেওয়া, এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা যেটা ইন সেন্স বা আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করে একজনকে দেখে, হয়তো মাকে দেখে বলি, যখন সে সিমটম গুলো আমাকে বলে যে আপা আমার এই হচ্ছে, তখন ধারণা করে নেই নর্মালি প্রেগনেন্সিতে আমরা আয়রন রিচ খাবার খেতে বলি, ফোলেট রিচ খাবার খেতে বলি, ভিটামিন B9, এটাকে প্রেগনেন্সি সুপারফুড বলা হয়। সো এই B9 বা ফোলেটের অভাবে একজন গর্ভবতী মায়ের সন্তানের অনেক ধরনের ল্যাকিংস তৈরি হয় ফিজিক্যালি। সো এটাকে আমরা এমফাসাইজ করি। ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রন, ফলিসন, প্রেগনেন্সিতে আমাদেরকে এটা হাইলি ডিমান্ড থাকে। সো এটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করি এট এনি হাউ, সেটা ফুডের মাধ্যমে। আপার কাছে গেলে আপারা সাপ্লিমেন্টটাকে অ্যাডজাস্ট করে দেন, যেন মা নর্মাল ডেলিভারি হোক আর সার্জিক্যাল হোক, একটা মাকে যথেষ্ট স্ট্রেংথ রাখতে হয়। তার স্কেলেটাল স্ট্রেংথ যদি না থাকে, সেটার জন্য তাকে ক্যালসিয়াম, ভিটামিন ডিটা অলওয়েজ নিতে হবে। আমি যেমন প্রত্যেকটা মাকে এভরিডে মিনিমাম 30 মিনিটস বা 20 থেকে 30 মিনিট সানলাইটটাকে যেতে বলি। যার ভিটামিন ডি ভেরি লো, তাকে ফিজিশিয়ানরা বা আমরা গেলে ভিটামিন ডিটাও কিন্তু অ্যাডজাস্ট করে দিচ্ছি। তার পাশাপাশি আমাদের ন্যাচারাল যে খাবারগুলো আছে, হাই প্রোটিন ইনটেক করতে বলা হচ্ছে। হাই প্রোটিন প্রেগনেন্সিতে ডিমান্ডেবল থাকে, প্লাস বডিতে অ্যান্টিবডি তৈরি করার জন্য মাকে লাগবে। তার বাচ্চাটার সেল ডিভিশন, গ্রোথ এই প্রোটিনের সাথে রিলেটেড। তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস প্রোটিনকে টোটালি অ্যালোকেট করে একজন মাকে কিন্তু খেতে হবে। সিজনাল যে ফ্রুটস এবং ভেজিটেবল আছে, এটা যদি একজন মা প্রতিদিন তার খাদ্য তালিকায় যোগ করে, তাহলে কি হবে, তার ইমিউনো সিস্টেমটা তো নর্মালি ইমিউনো কম্প্রোমাইজ থাকে একজন মা, কিন্তু তার বাচ্চার ইমিউনিটি কিন্তু ঠিক হবে। আস্তে আস্তে তার বাচ্চা কিন্তু ওই প্রেগনেন্সি থেকে ইমিউনিটিটা শুরু হয়ে যাচ্ছে। মায়ের শরীরে বাচ্চার 25% ডেভেলপমেন্ট হয়। আফটার দ্যাট ডেভেলপমেন্টটা হলো জন্মের পর থেকে শুরু হয় মায়ের ব্রেস্ট ফিডিং এর উপরে। সো প্রেগনেন্সিতে মায়ের ফুড হ্যাবিটের সাথে মা ল্যাকটেটিং পিরিয়ডটা কেমন হবে, এটাও কিন্তু ডিপেন্ড করে যে বাচ্চা কতটুকু দুধ পাবে, বাচ্চা দুধটা পাবে কিনা, এটা মায়ের খাবারের উপরে কিন্তু অনেক নির্ভর করে। প্লাস হলো মা মানসিক ভাবে কতটা ভালো। অনেক মায়ের বাচ্চা কিন্তু দুধ পায় না কেন, মা হলো মেন্টাল স্ট্রেসে থাকে। সো ব্রেস্ট ফিডিং এর সময় মাকে খুব রিল্যাক্সলি থাকতে হবে, নিজে খাবার খেতে হবে, তাহলে সে বাচ্চাকে ইজিলি নিতে হবে। সো ওভারঅলি একটা জিনিস হলো, মেন্টাল স্ট্রেস যখনই থাকবে, আমি অনেক ভালো খাবার দিলেও
মা কিন্তু রিকভার করতে পারবে না। তাই মানসিক স্বাস্থ্যটা আগে তাকে ঠিক করতে হবে, এবং এটা প্রেগনেন্সি থেকেই ঠিক করতে হবে। পরিবারের লোকজন তাকে এই বিষয়ে যথেষ্ট সাহস দিতে হবে, সাহায্য করতে হবে। ডক্টরের সাথে কানেক্টিভিটি, সেটা টেলিমেডিসিন হলে টেলিমেডিসিন, আর যদি ফিজিক্যালি আপা অলরেডি বলেছে, মেনশন করেছে যে যতটুকু প্রিকশন নিয়ে যাওয়া যায় তারা যেন নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে বা হসপিটালে কিন্তু সেই বিধিটা মেনে যেন তারা যায়। প্লাস তার শিশুর বিষয়ে অনেকে টিকার বিষয় জিজ্ঞেস করে, এটা আমিও আপার কাছে একটা প্রশ্ন রাখবো যে আপা, যে প্রথম বিসিএস যে টিকাটা আমি জানি 45 ডেজ এর মধ্যে দিতে হয়, সাপোজ এটা যদি ওভার হয়ে যায়, এটা নিয়ে অনেক অনেক ফোন আমি পাই যে টিকা দিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে তাদের কি করণীয়, এটা আপা হয়তো একটু বলবে। আর আমার কথা হলো যে আমি যতটুকু জানি, টিকা কেন্দ্র খোলা থাকলে প্রপারলি প্রিকশন নিয়ে টিকাটা দিয়ে আসতে হবে। ইনফ্যাক্ট এই সিচুয়েশন তো হয়তো আরো 1 বছর আমাদের যেতে পারে, সো দ্যাট আমরা নেক্সট 1 বছর 2 বছর আমাদের লাইফস্টাইলটাকে আসলে এইভাবেই মেনে নিতে হবে। আমরা মাস্ক পরে চলবো, আমরা হাত ধুবো, আমরা হলো হাতটাকে ক্লিন রাখবো, অলওয়েজ বাচ্চাকে ক্লিন রাখবো। অনেক আগে থেকেও জানি যে ক্লিনলিনেস এর অভাবে কিন্তু ডায়রিয়া হতো, আমাশয় হতো। এটা কিন্তু ওরকমই আরেকটা রোগ আসছে আমাদের। সো এটা যেহেতু ভ্যাকসিন এখনো নাই, অ্যান্টিবায়োটিক নাই, সো দ্যাট আমাদেরকে আগে এই স্বাস্থ্যবিধি গুলোকে মেনে চলেই আমাদেরকে লাইফ লিডিং করতে হবে। ধন্যবাদ আপা আপনাকে। আমি শেষ কোয়েশন আবারও আপনার কাছে আসার চেষ্টা করব, যাচ্ছে শারমিন আপার কাছে। শারমিন আপা, আপনার কাছ থেকে জানতে চাই যে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে দম্পতিদের সহবাস করার ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ বা কোনো নিয়ম কানুন ফলো করা উচিত, যেহেতু এই ভাইরাসটি স্পর্শকাতর? না, ওরকম কোনো নিয়ম কানুন নাই। প্রত্যেকের জন্য আমাদের যে সাধারণ স্বাস্থ্যবিধির বিষয়টি আছে, সেই বিষয়টি যে আপনারা স্বাস্থ্য সচেতন হবেন, হাইজিন মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বারবার হাত ধোবেন। এক্ষেত্রে যদি হাজবেন্ড ওয়াইফ কেউ সাসপেক্টেড থাকে বা এমন হয় যে হাজবেন্ড বা ওয়াইফ এমন জায়গায় কাজ করেন যেখানে হয়তো করোনা রোগী ডিল করতে হচ্ছে তাদেরকে, সেই জায়গাগুলোয় আমরা এখন একটু রেস্ট্রিকশন দিচ্ছি। যে সেখানে আমরা বলছি যে যদি আপনার কর্মক্ষেত্রটা কোনো হাই রিস্ক জোন হয়, যেখান থেকে আপনার সংক্রমণ হওয়ার ঝুঁকিটা আছে, সেক্ষেত্রে বাসায় এসে আপনি চেষ্টা করবেন নিজেকে একটু আইসোলেটেড ভাবে থাকতে। কারণ এটি যেহেতু এটি ছোঁয়াচে, যার ফলে একজন থেকে আরেকজনে হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করছেন তারা এই সময়টা কিছুটা বিরতি নিতে পারেন। এক্ষেত্রে কি আপনারা বলবেন যে কোনো ধরনের প্রিকশন নেওয়া যায় বা কোনো মাধ্যমে ইউজ করে সহবাসটি কন্টিনিউ করা যায়, না, এরকম না কি সেটা বৈজ্ঞানিক কোনো তথ্য আছে? না, না সেটা নাই। এক্ষেত্রে বলাই আছে যারা সাসপেক্টেড জায়গায় কাজ করবেন বা হাই রিস্ক জোনে কাজ করবেন তারা এই মুহূর্তে চেষ্টা করবেন আইসোলেটেড থাকার জন্য। এটাই আমাদের ক্লিয়ার কাট মেসেজ। এখানে প্রিকশন নেওয়ার কিছু নেই, কারণ এই জিনিসটাই তো আপনি যদি কন্ট্রাসেপশনের কোনো মেথড ইউজ করেন, সাপোজ কেউ ব্যারিয়ার ইউজ করেন বা কন্ডোম ইউজ করেন, এটি তো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ না যে সেক্সের মাধ্যমে আপনার মধ্যে যাবে। এটা ছড়াচ্ছেই হচ্ছে আপনার হাঁচি কাশি অর্থাৎ মুখের এই অংশটার মাধ্যমে, যার ফলে সেখানে তার ব্যারিয়ার ইউজ করার কোনো প্রসঙ্গ নেই বা সেখানে তো কন্ট্রাসেপশন ব্যবহারের কোনো প্রসঙ্গ নেই। তার মানে হচ্ছে যে আপনাকে আইসোলেটেড থাকতে হবে, এটি একমাত্র সমাধান। আমরা একবারে লাস্ট মিনিটে চলে আসছি, আপনি শুধু এটা বলবেন আমাদেরকে, আমাদের পুরুষ যারা আছি আমরা কিন্তু অনেক সময় বাধা নিষেধ মানি না, সেই ক্ষেত্রে একজন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় মানে কতদিন সে গর্ভবতী থাকা অবস্থায় তার সাথে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে করা এখানে বাঞ্ছনীয়? যে সেক্সুয়াল ইন্টারকোর্সের যে বিষয়টি আমরা বলি যে প্রথম 3 মাস এবং শেষ 3 মাস একটা রিস্ক জোনে, এই সময় যতটা পারা যায় আপনাদের অ্যাভয়েড করাটা ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপার কাছে একদম লাস্ট কোয়েশ্চন আমি যাচ্ছি আয়শা আপার কাছে। আপনি শুধু বলবেন যে এই যে করোনা ভাইরাস পরিস্থিতিতে সার্বিক অবস্থা চিন্তা করে আমাদের মা বোনদের আসলে কি ধরনের যত্নবান বা যত্নশীল হওয়া উচিত নিজেদের রক্ষা করতে, নিজেদের পরিবারকে রক্ষা করতে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে আমরা যেহেতু নিউট্রিশন নিয়ে কাজ করি, সো নিউট্রিশনটা হলো আসলে লাইফ লং একটা বিষয়। জন্ম থেকে অর্থাৎ প্রেগনেন্সি থেকে শুরু করে টিল ডেথ পর্যন্ত নিউট্রিশনের একটা বিষয় আমাদের লাইফে থেকেই যায়। সেক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে যেহেতু বারবার একটা জায়গায় সবাই ফোকাস করছে, সেটা হলো যে ইমিউনো সিস্টেমটা নিয়ে অনেক বেশি কথা বলা হচ্ছে। তো আমরা যেটা করব, যারা পরিবারে মা বোন আছে আমাদের, তাদেরকে একটা জিনিস আমি বলবো, পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা যে ফুড গুলো প্রিপারেশন করবে, এটা তো তারা হাইজিন মেনটেন করে ডেফিনেটলি করবে। অলরেডি তারা অনেক মেসেজ পাচ্ছে। এটাকে চেষ্টা করবে যে খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়। কিভাবে কুকিং প্রসেসটা চেঞ্জ করবে, লাইক খাবারটা হতে পারে বেক করা, স্টিম করা, বয়েলড করা, এই টাইপের। এবং একটা সালাদ যখন কাটবে, সালাদ কাটার উইদিন 30 মিনিটস এর মধ্যে যেন সালাদটা ইনটেক হয়ে যায়।
একটা ফ্রুটস ইনস্ট্যান্ট কেটে যেন আমরা খাই, এবং চেষ্টা করবে যতদূর সম্ভব সিজনাল ফ্রুটস এখন অনেক অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। এটা সিজনাল ফ্রুটস গুলো আমাদের দেশে বেসিক্যালি একেবারে দেহটাকে রক্ষা করার জন্য প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস, ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেগুলো আসলে রোগের বিরুদ্ধে ফাইট করে। সো দ্যাট এই সোডিয়াম, পটাশিয়াম এবং মিনারেলস আমাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। আর ভিটামিন ডির কথা আমি সেভারাল টাইম বলেছি, এখনো বলবো যে যাদের ভিটামিন ডি লো, বিশেষ করে মেয়েদের ভিটামিন ডি খুবই লো থাকে, যেমন ইনফার্টিলিটির একটা কারণও কিন্তু ভিটামিন ডি আছে। সো ইনফার্টিলিটি প্লাস হলো রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কারো কম থাকে, তার মেজর কারণ আমি যেটা পেয়েছি সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডির সাথে আপনার হরমোনও আমাদের রিলেটেড থাকে, সেক্ষেত্রে আপনার হার্টের প্রবলেম হয়, অনেকগুলো জায়গায় প্রবলেম তৈরি হবে। যার কারণে আমি সানলাইটে যেতে বলি। এই লকডাউনে যার পক্ষে পসিবল বাসাতে রোদ আসলে কোনো অসুবিধা নাই, আর সবাই এত বেশি আতঙ্কিত হয়ে গেছে যে ছাদে পর্যন্ত যেতে চায় না, তাদেরকে বলবো খোলা জায়গায় যেতে, প্রপারলি প্রিকশন নিয়ে ডিস্টেন্স মেনটেন করলে তারা কিন্তু এটা পারবে। এবং আমরা যখন একটু বের হওয়া শুরু করবো, ডিস্টেন্সটাকে মেনটেন করবো, আমাদের বডির ইমিউন সিস্টেম কিন্তু বাড়বে, কমবে না। তো আমাদেরকে এগুলো মাথায় রেখে ওটা মেনটেন করতে হবে। আর সিম্পলি একটা জিনিস বলি যে প্রত্যেক ফ্যামিলি মেম্বার খাবারের টাইম ঠিক রাখবে, খাবারটাকে মেপে খাবে, পানির পরিমাণ ঠিক রাখবে, এই কারণে যে ডিটক্সিফিকেশনের জন্য পানি ঠিক রাখতে হবে। বয়স, ওজন, উচ্চতা অনুযায়ী একজন অ্যাডাল্ট মানুষ মিনিমাম যেন 2.5 থেকে 3 লিটার পানি খায় এভরিডে। 30 থেকে 45 মিনিটস এর একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিবে, মেন্টাল স্ট্রেসটা দূর করবে, 7 থেকে 8 ঘন্টার ঘুম এনশিওর করবে। আর একজন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনকে বলবো তার 7 থেকে 8 ঘন্টা ঘুমের পাশাপাশি দিনে যেন 45 মিনিটস উনি রেস্ট করে আফটার লাঞ্চ, এটা। আর সারাদিনে ছোট ছোট যেন ন্যাপ নেয়, এটাতে সে রিএনার্জেটিক হবে, টায়ার্ড হবে না সহজে, তার গর্ভের বাচ্চাও কিন্তু অনেক ভালো থাকবে, এবং প্রেগনেন্সি তার জন্য অনেক বেশি সহজ হবে। আর প্রত্যেকে এই সময় ওয়েটটাকে মেনটেন করবেন, যাদের এই মুহূর্তে ওয়েট বেড়ে যাচ্ছে অথবা স্ট্রেস জনিত কারণে ওয়েট ফল করছে, তারাও কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ, কারণ যাদের ওজন বেশি তাদের নন কমিউনিকেবল ডিজিজ গুলো হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাচ্ছে। সেই নন কমিউনিকেবল ডিজিজ গুলোর মধ্যে হরমোনাল ইমব্যালেন্স লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েড, এই ধরনের ডিজিজ অতিরিক্ত ওজন থেকেও কিন্তু হয়ে যায়, জেনেটিক্যালও হয়, প্লাস নিজের স্বাস্থ্য ঝুঁকির কারণে কিন্তু এগুলো হয়। তো আমি যে কথাগুলো নিয়মগুলো বলেছি যদি প্রপারলি পুরো লাইফ স্টাইলটাই ঠিক করে, তাহলেই আসলে আমরা এটার বিরুদ্ধে ফাইট করতে পারবো ভালো। শুধুমাত্র পুষ্টি দিয়ে কিন্তু ইমিউনিটি না, ইমিউনিটির সাথে আপনার মেন্টাল হেলথটা রিলেটেড আছে, আপনার অ্যাক্টিভিটিস গুলো রিলেটেড আছে। ওভারঅল সবকিছু ঠিক রাখতে হবে। একজন মহিলাকে, তার বাসাকে, একজন মাই পারবে তার সন্তানকে, স্বামীকে এই জিনিসগুলোকে প্রপারলি ঠিকঠাক করার জন্য এবং প্রপারলি তাদের ফুডটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপা আপনাকে। একদম লাস্ট কোয়েশন শারমিন আপার কাছে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে অর্থাৎ কি ধরনের প্রিকশন নিলে গর্ভবতী অবস্থায় বা যারা তরুণ আছে আমাদের তাদের ক্ষেত্রে আপনি বলবেন যে এই করোনা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে সার্বিক অবস্থা? এক্ষেত্রে সবার জন্য কিন্তু একই নিয়ম, আমরা বারবার বলছি স্বাস্থ্যবিধিটা মেনে চলা। আপনারা জানেন যে WHO তাদের ব্যাখ্যায় বলেছে যে আপনি যখনই ঘর থেকে বাইরে বের হবেন আপনাকে কিন্তু মাস্কটা পরতে হবে। আগে এটা নিয়ে অনেক রকমের আমাদের হয়তো ডিবেট ছিল, বিতর্ক ছিল, এখন জিনিসটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তার মানে বাইরে বের হলে মাস্ক পরা, যখন ঘরে দিতে আপনাকে হাত ধুতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু 24 ঘন্টায় আপনাকে প্রায় 10 থেকে 12 বার ঘরের ভেতরে থাকলেও বারবার হাত ধোয়ার কথাটা বলা আছে। এবং এক্ষেত্রে যারা হচ্ছে বাসায় ঝুঁকিপূর্ণ আছেন, বিশেষত আমি বলবো যাদের কোমরবিড গুলো আছে, ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা, বা বয়স্ক যারা আছেন, বা গর্ভবতী যারা আছেন, বা শিশু যারা আছেন, তাদেরকে সবসময় চেষ্টা করবেন যে যারা বাইরে কাজ করে তাদের থেকে যতটা দূরে রাখা যায়। কারণ বাইরে এখন যেহেতু আমাদের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে, কে পজিটিভ কে নেগেটিভ এটি আসলে আমাদের এখন বোঝার মতো উপায় নেই। প্রত্যেককেই পজিটিভ চিন্তা করে, অথবা আপনি একজন সাইলেন্ট ক্যারিয়ার, এটা চিন্তা করেই আসলে আমাদের সময়গুলোকে কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে যারা বাইরে কাজ করছেন তারা এই মুহূর্তে অনেক ঝুঁকিতে আছেন, এবং বাইরে যদি আমার কোনো গর্ভবতী মা এই মুহূর্তে কাজ করেন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট যে নিয়মটি করেছে সেখানে কিন্তু গর্ভবতী মায়েদেরকে এই মুহূর্তে কাজ থেকে কিছুটা হলেও শিথিল করা হয়েছে। তারপরেও প্রয়োজনের তাগিদে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, প্রেগনেন্ট উইমেনরা, তাদেরকে আমরা বলবো যে এক্ষেত্রে অনেকটা বেশি সচেতন হতে হবে আপনাকে, এবং যতটা পারা যায়
কম বাইরে বের হতে হবে। আর প্রেগনেন্সি নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই বলছি যে এই সময়টা একটু যদি আপনি ডিলে করতে পারেন ভালো, কারণ আপনি যে প্রেগনেন্ট হবেন অথবা আপনার লাইফ পার্টনার বা হাজবেন্ড যিনি, তিনি যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত না সেটার তো কোনো সিওরিটি রিপোর্ট আমাদের কাছে নেই। কারণ আমরা জানি যে করোনার একটা বড় অংশ কিন্তু কোনো উপসর্গ ছাড়া অথবা মৃদু উপসর্গ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেই ক্ষেত্রে আপনি হয়তো কোনো মিসিং কেসও হয়ে যেতে পারেন, যিনি হয়তো করোনায় আক্রান্ত ছিলেন এবং এই মুহূর্তে আপনি হয়তো প্রেগনেন্সির মতো একটি বিষয়কেও নিজের মধ্যে ধারণ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখন যেহেতু বাংলাদেশে একেবারেই কমিউনিটি ট্রান্সমিশনের একটা ঊর্ধ্বমুখী বা পিক চলছে, এই সময়টা যতটা পারা যায় প্রপার কন্ট্রাসেপশন ব্যবহার করে একটু প্রেগনেন্সিটাকে কয়েকটা দিন ডিলে করাটা আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট সমাধান হবে। ধন্যবাদ আপা। আশা আপা, আপনি এক লাইনে যদি শেষ উপদেশ দেন আমাদের দর্শকদের। অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমরা মেন্টাল স্ট্রেস নিয়ে অনেকগুলো কথা বলেছি, আপাও বলেছে। আমার একটা কথা হলো যে মেন্টাল স্ট্রেস রিলিফ করার একটা দুটো উপায় যদি আমরা বলি, সেটা হলো যেমন আমি হাঁটার কথা বলেছি, যেমন ইভিনিং ওয়াকটা, এটা একটা রিসার্চ WHO যে ইভিনিং ওয়াক আমাদেরকে মেন্টালি রিলিফ করে, স্ট্রেসটাকে দূর করে, হরমোনটাকে ব্যালেন্স করে। আরেকটা, এই লকডাউন টাইমে একটা জিনিস আমাদেরকে করতে হবে, আমরা যেমন অনেকের সাথে খুব যোগাযোগ মেনটেন করছি এই মুহূর্তে, যাদের আগে খোঁজ খবরও নেই তাদের এখন হয়তো খোঁজ খবর নিচ্ছি, আমরা অনেক সময় পাচ্ছি সেজন্য। তো এই বিষয়টা আসলে লকডাউনের পরেও যেন আমাদের মধ্যে থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যোগাযোগের চেয়ে সংযোগটা বাড়ানো। আমরা যোগাযোগ ঠিকই করি কিন্তু আমাদের আসলে সংযোগ নাই। একটু যদি আমরা চিন্তা করি যে সংযোগ বিষয়টা কি, সংযোগটা হলো তাই যে আমার এখন খুব মন চাচ্ছে যে আমার প্যারেন্টস এর সাথে বসে আমি একসাথে খাবো, আমার অনেক স্মৃতিগুলো রোমন্থন করব। এটা আসলে সংযোগ বাড়ায় আমাদের। হ্যাঁ, আমরা এই জায়গাটা থেকে অনেক দূরে চলে গেছি। এইভাবে আমরা মেন্টাল স্ট্রেস গুলোকে রিলিফ করতে পারি যদি বাসায় থাকি। আমি প্রত্যেককে বলবো সবার প্রিয়জনের সাথে ভিডিও কল, ভিডিও চ্যাটিং এর মাধ্যমে কথা বলার জন্য। এতে অনেক কিছু দূর হয়ে যায়, প্রিভিয়াস অনেক ঘটনা, স্মৃতিগুলোকে রোমন্থন করবেন, যার যেটা ভালো লাগে সেই কাজটা করবেন। ওভারঅলি যে আমরা যে ধর্মের আছি, প্রত্যেকে যদি আমরা প্রার্থনা করি, প্রার্থনাতে অনেক বেশি মুক্তি মিলে। প্রার্থনা আমাদেরকে স্ট্রেসটাকে দূর করে দেয়। আমরা সৃষ্টিকর্তার যত কাছে আসলে যেতে পারবো ততই আমাদের আসলে মুক্তি, এবং ততই আমাদের মেন্টাল স্ট্রেস কমে যাবে। এবং আমি বিশ্বাস করি যে মেন্টাল স্ট্রেস যতটা কমবে, ফিজিক্যাল স্ট্রেস ততটাই আমাদের বাড়বে। তো সবাইকে বলবো মানসিক স্বাস্থ্যটাকে একটু ঠিক করার জন্য। অবভিয়াসলি এই মানসিক স্বাস্থ্যের সাথে খাবারটা রিলেটেড। যেমন একটা এক্সাম্পল দেই, যে একজন ডায়াবেটিক রোগী, তার হয়তো আম খুব পছন্দ কিন্তু তাকে কেউ খেতে দিচ্ছে না বা সে ভয়ে খাচ্ছে না। তাকে বলবো তার মানসিক শান্তির জন্য সে আমটাকে খাবে, পরিমিত খাবে, প্রয়োজনে তারপরে সে হেঁটে ফেলবে বা অন্য কার্বোহাইড্রেটকে সে কনসিডার করবে, অথবা তার ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের সাথে কথা বলে পছন্দের খাবারকে খাদ্য তালিকায় রাখবে। কারণ ফুড হলো আমাদের মানসিক প্রশান্তি। তাই তাই কোনো খাবারকে বাদ দিয়ে নয়, খাবারকে ইনক্লুড করে মানসিক প্রশান্তি অনায়াসে পাওয়া যায়। সবাইকে আমি এই কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যারা আজকে আপনাদের কাছে আছি, অসংখ্য আপনাদের ধন্যবাদ কাছে আপা, আমাদের আপনারা দোয়ার দুজন দরখাস্ত আমার থাকবে। ডাকে সাড়া দিয়েছেন। আসলে আমি যে জায়গা থেকে এই অনুষ্ঠানটি করছি একটু ভিন্ন ধারায়, অর্থাৎ যেটা আমাদের সমাজে একটা আমি দেখছি আমাদের এই ইউরোপে থাকার পর, ইভেন আমার স্ত্রীও, উনিও সবসময় খুঁজে একজন মহিলা ডাক্তার, একজন গাইনোলজিস্ট, উনি পুরুষ ডাক্তারের কাছে যেতে চায় না। এই যে সংকোচের জন্য কিন্তু প্রত্যেকটা আমাদের মা বোন কিন্তু তারা সাফার করছে। আর এখন করোনা পরিস্থিতি, তারা কিন্তু কাউকে বলতে পারছে না এবং তার জীবন সঙ্গীকেও সে সেটা শেয়ার করতে পারছে না। ওই জায়গা থেকে আমাদের মনে হয় যে বের হয়ে আসতে হবে, অর্থাৎ জীবন মৃত্যুর সান্নিধ্যে আমাদেরকে কথা বলতে হবে, আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এখনকার যুগটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ। একজন পেশেন্ট কিন্তু ঘর থেকে আপনাদের সাথে, অর্থাৎ আপনারা যারা স্পেশালিস্ট আছেন, আপনাদের কিন্তু এমনিতে রান্না পাওয়া যাচ্ছে না, বা আপনাকে ঢাকায় যেতে পারতেছে না, সে সিলেটে থাকে, সে চিটাগংয়ে থাকে, কিন্তু টেলি কনফারেন্সের মাধ্যমে কিন্তু সে নিতে পারে। যেটা আমি ফ্রান্সে, আমি গত 29 ডিসেম্বর থেকে কিন্তু প্রতিনিয়ত নিচ্ছি, আমি ডাক্তারের কাছে যাচ্ছি না, কিন্তু আমি সেই ট্রিটমেন্টটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে লাইভে কথা বলছি, আমার কোনো সমস্যা হয় নাই। তাহলে দেখা যাচ্ছে যে প্রযুক্তি উন্নত হচ্ছে, এই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, ভালো কাজে লাগাতে হবে। এই লজ্জাকে দূরে টেলে আগে জীবন বাঁচাতে হবে, আগে লজ্জা নয়। অনেক আমাদের মা বোন, ইভেন আমার বোনকে নিয়েও যদি আমি প্রশ্ন করি, অনেক লজ্জা পায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশে যারা আমাদের মা বোন আছেন, আপনাদেরকে জীবন বাঁচাতে হলে এমন কিছু জিনিস আছে এখনকার যুগে, সেটা লজ্জা পেলে চলবে না। অর্থাৎ সেটা আপনার জীবন মৃত্যুর সান্নিধ্যে আপনাকে কথা বলতে হবে, আপনাকে একজন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনাকে প্রত্যাহার করতে হবে আপনার বান্ধবীর পরামর্শ, প্রত্যাহার করতে হবে আপনার বন্ধুর পরামর্শ বা অন্য কারো গাইডলাইন। আপনাকে সঠিক পরামর্শ নিতে হবে একজন সঠিক ডাক্তারের। এই প্রত্যাশা থাকবে। আবারও আপনাদের কোনো প্রশ্ন থাকলে
আমরা এরকম বিশেষজ্ঞদের নিয়ে আসবো। আপা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো বা আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।